হ্যালো স্টুডেন্টস, তোমাদের কি ইংরেজি গ্রামার ভয় লাগে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি। আমি তোমাদের ইংরেজি গ্রামারের প্রত্যেকটা টপিকসকে অত্যন্ত সরলভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম ভবিষ্যতে প্রবলেম না হয়। তোমরা এই ইংরেজি গ্রামার নিয়ে আর জীবনে কোনো দিনও ভয় করবে না, পড়তে ভয় করবে না, দেখলেও ভয় করবে না। তাহলে শুরু করা যাক আজকে প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন কাকে বলে? ধরো মনে করো একই কথা আমরা বারে বারে বলছি, যেমন রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু স্কুল। এটা আমরা বারে বারে বলি না। আমার নাম ধরো, যেমন রাজেশ ইজ এ টিচার, রাজেশ প্লেস ফুটবল, রাজেশ গো টু স্কুল। এই যে বারে বারে একই কথা রাজেশ 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 বলা হচ্ছে, এই কথাটা আমরা বারে বারে বলবো না। না বলে তার পরিবর্তে অন্য একটা টার্মস অত শব্দ ব্যবহার করবো। টার্মস মানে শব্দ। সে শব্দটা কি? পুরুষদের ক্ষেত্রে সেটা হয় হি। হি মানে হচ্ছে সে। একবার মাত্র বলা হলো রাজেশ ইজ এ টিচার, তারপরে কি বলবো? যে হি গোজ টু স্কুল টু টিচ হিজ স্টুডেন্টস। তারপরে আমরা বলবো যে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এরকম ভাবে তোমরা নিজেদের ক্ষেত্রেও সেটা ব্যবহার করতে পারো। সেটা কিরকম ভাবে? যেমন তোমার নাম মনে করো সুরেশ। সুরেশ ইজ এ গুড বয়, তাহলে সুরেশ হলো একটা ভালো ছেলে। এবার সুরেশ আমরা ব্যবহার করবো না, এবার ব্যবহার করবো হি। হি ইজ এ টল বয়, সে হয় একটা লম্বা ছেলে। তাহলে সুরেশই কিন্তু টল, কিন্তু সেখানে আমরা কি ব্যবহার করবো? সেখানে ব্যবহার করবো হি। সুরেশের জায়গায় হি ব্যবহার করবো। আবার ব্যবহার করবো সুরেশ প্লেজ ব্যাডমিন্টন। সুরেশ ব্যাডমিন্টন খেলা করছে, সেটা সুরেশ বলবো না আমরা। আবার বলবো যে হি প্লেজ ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলছে। মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, মহিলা নয় মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রেও বলতে পারো যে শারিনা, শারিনা ইজ এ গুড গার্ল। তারপরে শারিনার জায়গায় আমরা ব্যবহার করব সি। এবার এখানে কিন্তু হি ব্যবহার হবে না, এটা শুধু পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ এটা ম্যাসকিউলাইন জেন্ডার। ম্যাসকিউলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ। এবার মহিলাদের ক্ষেত্রে হবে সি, যেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। সি ইজ এ বিউটিফুল গার্ল, সে হলো একটা সুন্দরী বালিকা। তারপরে সি ড্রস ভেরি ওয়েল, সে খুব সুন্দর ছবি আঁকে। সি সিংস ভেরি ওয়েল, সে খুব ভালো গান করে। দেখেন শারিনাই হচ্ছে যে শারিনা সিংস ভেরি ওয়েল, কিন্তু আমরা সেটা না বলে বলবো সি সিংস ভেরি ওয়েল। সি ওয়ার্কস হার ডেইলি হোমওয়ার্ক, বা সি ডাজ হার ডেইলি হোমওয়ার্ক, সেটা প্রতিদিনের কাজ করে। প্রতিদিন বাড়িতে স্কুলে যে কাজটা দেয় সেটা করে। তাহলে আমরা সেটা বলছি না যে সারিনা ডাজ হার হোমওয়ার্ক ডেইলি, সেটা বলছি না, আমরা বলছি সি ডাজ হার হোমওয়ার্ক ডেইলি। তাহলে এক্ষেত্রে প্রোনাউনটা কিভাবে ব্যবহার হচ্ছে? এবার প্রোনাউন ক্ষেত্রে তোমরা প্রাত্যহিক জীবনে তোমাদের আশেপাশে সমস্ত কিছু তোমরা প্রোনাউন অনেক দেখতে পাবে। যেমন মনে করো তোমার বাবা, ইওর ফাদার ইজ এ টল ম্যান, মনে করো তোমার বাবা একজন লম্বা মানুষ। ইওর ফাদার, ইওরটা একটা প্রোনাউন। ইওর ফাদার ওয়ার্কস ভেরি হার্ড, তোমার বাবা খুব কঠোর পরিশ্রম করে। ইওর ফাদার গোজ টু ফিল্ড, তোমার বাবা মাঠে যায়। ইওর ফাদার ডুজ আ সার্ভিস, একটা কাজ করে। ইওর ফাদার ডুজ বিজনেস, ব্যবসা করে। যার যা বাবা যেটা করে সেটা হচ্ছে ইওর ফাদার। ইওরটা হচ্ছে এখানে প্রোনাউন। অন্যান্য ক্ষেত্রে যখন একসঙ্গে অনেকগুলো মানুষকে বোঝাবে, মানুষ, আমাদের সেক্ষেত্রে হবে দে। যেমন হচ্ছে দ্য পিপলস, মানুষগুলো গো টু দ্য ফিল্ড, মাঠে যাচ্ছে, অনেকগুলো মানুষ মাঠে যাচ্ছে। তাহলে সে পিপলটা আমরা বারে বারে বলবো না। আবার বলবো না যে দ্য পিপল গোজ টু দ্য প্রসেশন, যে মানুষগুলো একটা মিছিলে যাচ্ছে, সেটা বলবো না। তখন বলবো দে গো টু দ্য প্রসেশন, তারা একটা মিছিলে যাচ্ছে। দে গো টু দ্য মার্কেট, তারা বাজারে যাচ্ছে টু শপ সামথিং, কোনো কিছু কেনার জন্য। দে গো টু দ্য প্লেগ্রাউন্ড, তারা আবার খেলা করার জন্য মাঠে যাচ্ছে। দে ওয়ার্কস বা দে ওয়ার্ক, তারা কাজ করে। তাহলে এই সমস্ত কিছু হলো প্রোনাউন। তাহলে প্রোনাউন কেমনভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে? প্রোনাউন ব্যবহার হচ্ছে একই জিনিস বারে বারে বলা থেকে আমাদের বিরক্ত করে। অর্থাৎ একই জিনিস আমরা বারে বারে করি যেটা, সেটা আমাদের বিরক্ত লাগে, খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। ইংরেজি টার্মসে শুনতে খারাপ লাগে, বাংলাতেও খারাপ লাগে, ইংরাজিতেও খারাপ লাগে। বাংলাতে আমরা যে বলি না যে কি, বাংলাতে যে বলি যে সেই মানুষটা, নাম না করে বারে বারে বলি সেই মানুষটা, ওই মানুষটা, এইগুলো হচ্ছে সেই প্রোনাউনে ইংরেজিতে ব্যবহার করা হয় হি, সি, দে। আর কোনো বস্তুর ক্ষেত্রে কি হবে? ইট। যেমন তোমার সামনে মনে করো একটা পেন্সিল পড়ে আছে,
যে ইট ইজ এ পেন্সিল, এটা হলো একটা পেন্সিল। এই যে ইট ব্যবহার করা হয়, হি, সি, ইট, দে, দেম, ইউ, ইয়োর, ইয়োর্স, এই সমস্তগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে, যেটা ডিটেলস স্টাডি করার জন্য হয়তো তোমাদেরকে ওটা ওটা একটু কঠিন বলে মনে হতে পারে, কিন্তু সেটা কঠিন একদমই নয়, একদম জলের মতো সহজ। প্রোনাউন যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ নিজেকে বোঝাতে হবে, আমি, মাই সেলফ, অর্থাৎ আই গো টু স্কুল, আই মাই সেলফ গো টু স্কুল, আমি নিজে নিজে স্কুলে যাচ্ছি। তুমি তুমি যেমন প্রতিদিন কি করো, নিজের হোমওয়ার্ক নিজেই করো, তাহলে ইউ ডু ইউর হোমওয়ার্ক ডেলি ইয়োর সেলফ, তুমি নিজে নিজে করছো। ইউ প্লে ইয়োর সেলফ, তুমি নিজে নিজেই খেলা করছো। এই সমস্ত এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়, নিজের ওপর বোঝানো হয়। এর পরেও প্রোনাউন আছে যেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, অধিকার বোঝানো হয়। তো তোমরা তো প্রায় বলো যে আমার পেন্সিল, দিদির সঙ্গে ঝগড়া করো, ভাইয়ের সঙ্গে ঝগড়া করো, আমার পেন্সিল, আমার চক, আমার ইরেজার, আমার বক্স, আমার বোতল, আমার বই নিয়ে দুজনে ভাই বোনের মধ্যে ঝগড়া করো। এই যে আমার জিনিসটা বোঝানো হচ্ছে আমার, দিদির নয় বা ভাইয়ের নয়, এই জিনিসটা হচ্ছে পজেসিভ, মানে অধিকার বোঝাচ্ছে, যেটা আমারই জিনিস। দিস ইজ মাই পেন্সিল বা দিস পেন্সিল ইজ মাইন, এই পেন্সিলটা হচ্ছে আমার। দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। এই যে বোঝানো হয়, এই যে পজেসিভ অর্থাৎ অধিকার বোঝানো হয়, এটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তাহলে আজকে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, এইগুলো যখন বোঝানো হবে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দেমসেলফের একটা উদাহরণ বলছি, দে গো টু মার্কেট, তারা বাজারে যাচ্ছে, দ্য মার্কেট ইজ দেয়ার সেলস। এইগুলো হচ্ছে সব সেলস, অর্থাৎ এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। আবার যখন বোঝানো হবে ওই মার্কেটটা ওরই, দিস মার্কেট ইজ হিজ, এটা হবে অধিকারবাচক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এছাড়াও রয়েছে তোমার রিফ্লেক্সিভ রেসিপ্রোকাল প্রোনাউন আছে, যেগুলো আরো হায়ার স্টাডিজের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু তোমাদের এই হায়ার স্টাডিজের দিকে এখন যাওয়া দরকার নাই। তোমরা যদি বাচ্চা, তাহলে তোমাদের এই যে প্রোনাউন গুলো আমি যেগুলো মুখে মুখে বললাম, এটা যদি বারে বারে শুনো, তাহলে প্রোনাউন সম্বন্ধে একটা সাধারণ ধারণা তোমাদের চলে আসবে। আর এই ধরনের পড়া প্রতিদিন পেতে গেলে, প্রতিদিন আমি মোটামুটি 8টা-10টার পর পড়াগুলো ছাড়ি, এই পড়াগুলো প্রতিদিন পেতে গেলে তোমাদের এই চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে এবং ঘন্টা একটা চিহ্ন দেওয়া থাকে, ঘন্টার চিহ্ন, সেই ঘন্টার চিহ্নটাকে টিপে দিতে হবে এবং অল বলে লেখা থাকবে, সেটা ক্লিক করে দিতে হবে। তাহলে তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন পেয়ে যাবে। শুধুমাত্র তোমরা বসে বসে শুনলেই অনেকটা মুখস্থ হয়ে যাবে, মুখস্থ নয়, মনের মধ্যে গেঁথে যাবে। এমনভাবে পড়াটা আমি বুঝিয়ে দেবো তোমাকে, তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে এবং সেই পড়াটা অত্যন্ত সুন্দরভাবে তোমাদের ব্রেনে থেকে যাবে, একদম বুড়ো বয়স পর্যন্ত, ওল্ড এজ যেটাকে বলা হয়, বুড়ো বয়স পর্যন্ত সে পড়াটা যেন মনের মধ্যে থেকে যায়। সেই জন্য আমার এই প্রচেষ্টা। আমি চেষ্টা করছি যেন তোমাদের ইংরাজি গ্রামারটার মধ্যে, বা ইংরাজি গ্রামারটা দেখলে অনেক ছেলে ভয় করে, ওই বাবা কি কঠিন জিনিস, কিন্তু মোটেই এটা কঠিন নয়, এটা একদম সহজ, জলের মতো সহজ। বাংলা যেমন সহজ, তার থেকে ইংরাজি বেশি সহজ। বাংলাতে তো অনেক রকম আকার ওকার এটা সেটা থাকে, ইংরাজি তো থাকে না। এ থেকে জেড পর্যন্ত এই অক্ষরগুলো, লেটারগুলো, এগুলোকে বলা হয় অ্যালফাবেট। এই অ্যালফাবেট গুলো নিয়ে ইংরাজি এর বাইরে কিছু নেই। এ থেকে জেড পর্যন্ত যে 26টি অ্যালফাবেট থাকে, এই অ্যালফাবেটের মধ্যে ইংরেজি আছে, এর বাইরে আর কিছু নেই, আকার ওকার এটা সেটা কিচ্ছু নেই। ইংরেজি অত্যন্ত সহজ সাবজেক্ট। সুতরাং এই গ্রামারটা তোমাদের ভালোভাবে শিখতে গেলে অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট বলবা তোমরা এ থেকে জেড পর্যন্ত, যেটা ছোটবেলায় একদম লোয়ার শিখেছো, লোয়ার, আপার বা ছোট ওয়ান, বড় ওয়ান, যেটা শিখেছো এ থেকে জেড পর্যন্ত, সেটাই অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে ওইগুলো। এছাড়াও অ্যালফাবেট গুলো নিয়ে আবার কি করতে হয়, অ্যালফাবেট গুলো নিয়ে গঠিত হচ্ছে ওয়ার্ড, ছোট ছোট করে। যেমন সি এ টি, ক্যাট মানে কি? ক্যাট মানে তো সবাই জানো তোমরা, ঠিকই ধরেছো, ক্যাট মানে তো বিড়াল। তাহলে বিড়াল তো তোমরা আশেপাশে সব দেখতে পাবো, সাদা বিড়াল, কালো বিড়াল, সব খাবার লোভে, মাছ খাবার লোভে চলে আসে, দুধ খাবার লোভে চলে আসে। মাছের গন্ধ পেলে, মাংস গন্ধ পেলে তো একদম তোমাদেরকে ছাড়বে না, পিছন 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 ঘুরবে। সুতরাং ওই ক্যাট যেটা আসছে সেটা অ্যালফাবেট থেকে আসছে, দেখো সি এ টি, এই নিয়ে হচ্ছে ক্যাট। ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে অ্যালফাবেট থেকে হলো ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলে, কতগুলো লেটার বা অ্যালফাবেট পাশাপাশি বসে যখন মনের একটা ভাব, এই যে মন আছে আমাদের, এই মনের একটা ভাব প্রকাশ করবে, মানে আমরা যেন বুঝতে পারি কথাটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে। কি বোঝানো হবে যে ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, POG ডগ মানে কুকুর, এলিফ্যান্ট মানে হাতি, ফ্রগ মানে ব্যাং, এগ মানে ডিম,
এই যে ইজিজি এগ, এগ মানে ডিম, ডিম তোমরা প্রতিদিন খাও তো? তাহলে ডিম নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ডিম তোমরা প্রতিদিন দেখতে পাচ্ছ, তাহলে সেই ডিমের ইংরেজি তোমাদের জানতে হবে, এগ মানে ডিম। তাহলে ওই যে এগ মানে ডিম, ওটা হলো ওয়ার্ড। তাহলে কতগুলো লেটার, সহজ ভাষা হচ্ছে কতগুলো ABCD পাশাপাশি বসে যখন একটা মনের ভাব প্রকাশ করবে, মনের ভাব, তখন সেটা হবে ওয়ার্ড। তাহলে ওয়ার্ডটা তোমাদের বোঝা গেল। এবার ওয়ার্ড নিয়ে একটু একটু বাড়বে, ওয়ার্ডগুলো এবার যুক্ত হবে, ওয়ার্ডগুলো যুক্ত হয়ে কি করতে হবে, একটা সেন্টেন্স করতে হবে। সেন্টেন্স শুনে আবার না ভয় করো না, জানো সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে সেন্টেন্স। তো শুনে একটু কঠিন মনে হলো, তাই তো? একটু সহজভাবে বলে দিচ্ছি। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে, দিয়ে বসে একটা জিনিস তুমি বুঝতে পারবে, একটা আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারবে, বা তোমার আব্বু কি বলতে চাইছে, বাবা কি বলতে চাইছে, মা কি বলতে চাইছে, সেটা তুমি বুঝতে পারবে। যেমন ধরো তোমার মা বললো যাও গিয়ে পড়া করো, গো অ্যান্ড স্টাডি। দেখো জিও গো, গো মানে যাওয়া, AND অ্যান্ড মানে হচ্ছে এবং, স্টাডি STUDY, স্টাডি মানে পড়া করা, যাও গিয়ে পড়া করো। মা বললো, তোমার বুঝতে পারো তো যে মা বললো আমাকে পড়া করতে। তাহলে এই যে গো অ্যান্ড স্টাডি কথাটা এলো কোথা থেকে? গো একটা ওয়ার্ড, অ্যান্ড একটা ওয়ার্ড, স্টাডি একটা ওয়ার্ড। এই গোটা আবার এসেছে জি আর গো ও নিয়ে, জি আর ও নিয়ে এসছে গো। অ্যান্ডটা এসেছে AND নিয়ে, এবং স্টাডি STUDY, এই কথাটা এসেছে STUDY। এই অক্ষরগুলো বা অ্যালফাবেট বলো, সেটাকে অ্যালফাবেটও বলে এবং সেগুলোকে লেটারও বলে। এই লেটারগুলো যুক্ত হয়ে দেখো ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডগুলো যুক্ত হয়ে সেন্টেন্স হচ্ছে এবং একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। তাহলে এইটাই হচ্ছে তোমাদের পড়া, সেন্টেন্স। তাহলে সেন্টেন্স হয়ে গেল। সেন্টেন্সের আবার দুটো ভাগ আছে, দুটো, একটা নয় দুটো, মনে রাখতে হবে সেন্টেন্সের দুটো ভাগ আছে, দুটো। এই যে দুটো আঙুল দেখতে পাচ্ছ, দুটো। সেটা কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, আর একটা হচ্ছে প্রেডিকেট মানে বিধেয়। তোমাদের বাড়ির কর্তা চাপ, তোমার বাবা, আর কর্ত্রী মা, যাই হোক, যদি দাদু থাকে তাহলে দাদু হবে, তিনি মা হবে। এবার হচ্ছে কর্তা মানে সে প্রথমে থাকবে, সমস্ত রকম কাজ সে করবে। ধরো টাকা ইনকাম থেকে আরম্ভ করে বাড়ির যে হ্যাভি ডিউটি কাজ, সেগুলো বাবা করেন সাধারণত করেন, কিছু কিছু ক্ষেত্রে মাও করেন, ডিউটি পালন করেন। অবশ্যই বড় কর্তব্য থাকে, ছেলেদের লালন পালন করতে শুরু করে রান্না করা, যাবতীয় অফিসিয়াল কাজও মারা আজকাল করছেন এবং খুবই ভালো জিনিস, মেয়ে মহিলারা এগিয়ে আসছেন, বিশেষ করে খুবই ভালো জিনিস, খুবই একটা ভালো পজিটিভ দিক। কিন্তু যেগুলো হ্যাভি কাজ, খুব ভারী কাজ, সেটা বাবা করেন। বাড়িতে তোমরা দেখতে পাও কোনো একটা বড় বস্তা তুলে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ইনকাম পাতির যে কাজ, কঠিন কাজগুলো করতে হয়, রোদ্রে গিয়ে করতে হয়, ঝড়ে বাতাসে গিয়ে করতে হয়, সেগুলো বাবা করেন। তাহলে বাবা প্রধান ভূমিকায় থাকেন, প্রধান দিকে থাকেন, টাকা আয়ের দিকে থাকেন। মাও করেন, কিন্তু বাবা কঠিন কঠিন কাজগুলো করে থাকেন। তাহলে যে কঠিন কাজ করবে সে হচ্ছে কর্তা। তাহলে কর্তা প্রথমের দিকে থাকবে। তাহলে প্রথমে তোমাদের মনে রাখতে হবে যে প্রথমের দিকে থাকে, যে কঠিন কাজ করে, সেই হচ্ছে সাবজেক্ট, এবং বাকি অংশটা হবে প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট তোমরা বুঝতে পারলে। একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। তোমরা তো প্রতিদিনই বিদ্যালয়ে যাও, তাহলে খুব সহজেই তোমরা কানেক্ট করতে পারবে পড়াটা, অর্থাৎ মনে রাখতে পারবে যে আমি বিদ্যালয়ে যাই। তাহলে আমিটা এখানে হচ্ছে সাবজেক্ট, কর্তা, আর বিদ্যালয়ে যাই এটা হচ্ছে প্রেডিকেট, ঢেউ। তাহলে আই সাবজেক্ট, গো টু স্কুল, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে খুব সহজেই তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট জিনিসটা বুঝতে পারবে। প্রধানত তোমাদের মনে রাখতে হবে সাবজেক্ট সেন্টেন্সে বাক্যের প্রথম দিকে থাকবে, বাকি অংশটা হবে প্রেডিকেট, বাকি অংশটা হবে প্রেডিকেট। বারে বারে মনে রাখবে, বারে বারে শুনবে, বারে বারে বলবে। সাবজেক্ট প্রথমের দিকে থাকে, অবজেক্ট বা প্রেডিকেট যেটা সেটা ভিডিও পিছনের দিকে থাকে। এবার সাবজেক্টের প্রথম অংশ থাকলো, এবার প্রেডিকেটের আর একটা অংশ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট লাস্টে থাকবে, একদম লাস্টে যে থাকে, যে একদম ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, সেটা হচ্ছে অবজেক্ট। যেমন হচ্ছে আই গো টু স্কুল, এই স্কুলটা এখানে অবজেক্ট। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের লেসন। এই লেসনটা তোমরা বারে বারে শোনো, পড়ো
এবং বারে বারে শুনলেই তোমাদের অটোমেটিক মনের মধ্যে থেকে যাবে, সারা জীবনই মনের মধ্যে থেকে যাবে। আর ইংরেজি গ্রামার নিয়ে একদম চিন্তা করবে না, ভয় করবে না, বিশেষ করে ভয় করবে না। বইটা দেখে ভয় করার কোনো কারণ নেই। ইংরেজি গ্রামার খুবই সহজ জিনিস, শুধুমাত্র একটু বারে বারে শুনতে হবে, পড়াগুলো বারে বারে শুনতে হবে। তাছাড়া তোমাদের বাড়িতে টেক্সট বই আছে, সেটা একবার করে দেখবে, তাছাড়া কিচ্ছু নেই। যদি কোনো তোমাদের এই নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে লেখো, আমি তোমাদেরকে সেই কমেন্টের উত্তর অত্যন্ত যত্ন সহকারে দেবো এবং ভিডিও বানিয়ে সেটা অত্যন্ত সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। তোমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই ইংরেজি গ্রামার সম্বন্ধে। ইংরেজি গ্রামার প্রত্যেক স্টুডেন্ট খুব ভালোভাবে শিখুক, এটাই হচ্ছে আমার লক্ষ্য এই ভিডিও বানানো। ধন্যবাদ।